অবরুদ্ধ নিশীথ, পর্ব সংখ্যা ৭৯। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আব্দুল আহাদের দেহটাকে জয় ছেড়ে দেওয়ার পরে পড়ল কয়েক মুহূর্ত বাদে। কে জানে মৃত্যুর আগে কেন আব্দুল আহাদ আরমিনের ওড়নাখানা মুঠোয় চেপে ধরেছিল। হয়তো সব নারীতে মা লুকিয়ে থাকে তাই, আর তাদের আবরণের আঁচলে মমতার গন্ধ। এতিম আব্দুল আহাদ শেষবার সেই মমতাটুকুই অন্তর ওড়নার প্রান্তে খুঁজেছিল, যে ওড়না জয় আমির বুকে ছুঁয়ে ঝুলছিল তখন। জয় মুরসালিনকে মারল না। মুরসালিনকে অতগুলো ছোট ছোট প্রাণহারা দেহের মাঝে নরকের মেঝেতে শুইয়ে রেখে লুঙ্গির নিচের পৃষ্ঠে হাতের রক্ত মুছতে মুছতে বেরিয়ে এলো বড় ঘর ছেড়ে। আরমিনকে নিয়ে তাকে দেশ ছাড়তে হবে আজ রাতেই। তার কাছে এমপির কাজ ছিল বড় ঘরে লাশ বিছানো। তা সম্পূর্ণ হবার পর এমপি আর কেন ছাড় দিবে তাকে, অথবা আরমিনকে? হঠাৎ জয় ফিরে এলো। এক হাঁটু গেড়ে বসে দায়সারা হাতে মুরসালিনের মাথাখানা উড়োতে ঠেকিয়ে ঠোঁটের কাছে পানির গ্লাস ধরে বলল, হাকর। ৩ দিন পর সামান্য একটু পানি খাদ্যনালীতে পেরোতে গলগল করে রক্তবমি উঠে এলো। জয়ের লুঙ্গিতেও লাগলো। তাতে একটুও হেলদোল হলো না জয়ের। সে আরও খানিকটা পানি মুরসালিনকে পান করালো। উঠে যাবার সময় বিড়বিড় করে বলল, আত্মত্যাগের কুরকুরানি যাদের থাকে তাদের তোর মতো দড়ি ছিঁড়ে গোয়া মারা খাওয়া ছাড়া আর কি। কাল পালাসনি কেন? আমি কি মহান? এখন তোকে নিজে হাতে ছেড়ে দেব? মুরসালিন বুঝল সে খুব শীঘ্রই চেতনা হারাবে। তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও যন্ত্রণা শুরু হয়েছে। দম আটকে আসছে। তবু সান্ত্বনা পায়, বাকি শিশুরা নিশ্চয়ই এতক্ষণে মায়ের আঁচল ছুঁয়েছে। বন্দি মুরসালিনকে সত্যি জানাবে কে? গত রাত্রে শেষ সুযোগ ছিল আনসারি সাহেবের জন্য। হামজা হাসপাতালে। জয়কে অ্যারেস্ট করবে রউফ কাউসার। সেই ফাঁকে কিছু না করতে পারলে জান যাবে সবার। বাড়ি পাহারায় তখনও বেশ কয়েকটা ছেলে থাকার পরেও এলেন তিনি। হাতাহাতি হলো, ধাতব অস্ত্র চলল টুকটাক। বিশাল পাঁচিল ঘেরা হামজার নগরী ওটা। তার একপাশে স্বচ্ছ পুকুর, অপর পাশে বাসভবন, সামনে ওয়ার্কশপ, পেছনে পচা পুকুর, যেখানে হামজার মেশিনের বজ্র পদার্থ যায়। আশেপাশে কেউ নেই ভেতরের আওয়াজ শোনার। রাত ১০টা বাজতে হামজার বাড়ি কয়েক গজ দূরত্বে লোক চলাচল কমে আসে। এসব বাড়ির শব্দরা জানের শিকারী। এইসব বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয় বোবা ও কালাদের। যে লোক কানে শোনে ও কথা বলতে পারে, তার উচিত না রাতে বাড়ির আশেপাশে ঘেঁষা। কত রকমের শব্দ হতে পারে, সেসব শুনে ফেলার পর আর কোনোদিন দুনিয়ার কোনো আওয়াজ না শুনতে পাওয়ার সম্ভাবনা সিংহভাগ। কারণ প্রাণ না থাকলে কান আর জবান কাজ করে না। ছেলেরা কয়েকজন ধরাশয়ী ও আহত হলো। কোনো রকমে বাচ্চাগুলোকে বের করে এনে ছোট্ট একখানা মালগাড়িতে তোলা হলো। তখন আনসারের হৃদযন্ত্রীকেও হাতুড়ি ঠুকছে। আনসারি সাহেব অতি দুঃখে বোকা বনে গিয়েছে কিনা জানা নেই, কিন্তু তিনি ভাবলেন মালগাড়িতে যখন তোলা হয়ে গেছে, ওরা ওদের বাড়িতে বোধহয় এবার পৌঁছাবে। কিন্তু মুরসালিন যাবে না। তিনি কেঁদে ফেললেন। দাড়ি ভিজে উঠল। মুরসালিন ওনার হাত দুটো জড়িয়ে ধরে কপাল ঠেকায়। চাচা, আজ আমি ওদের সাথে গেলে ওরা বাড়ি ফিরেও স্থায়ী হবে না। আমার খোঁজে খোঁজে ঠিক আবার ওদের জায়গা এইরকম কোনো কালকুঠারিতে হবে। হামজারা আমাকে বন্দি অথবা মৃত না দেখা অবধি সামান্য শান্তও হবে না। আপনি ওদের জীবন ঝুঁকিতে ফেলবেন না আমায় বাঁচাতে চেয়ে। এই তো বেঁচে আছি আমি। এই চিঠি নিয়ে গিয়ে বড় হুজুর সাহেবের কাছে দেবেন। উনি যেন মাদ্রাসা সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন। আর একটা প্রাণের ভারও বহিবার সাধ্যি আমার এই ভঙ্গুর কাঁধে নেই। আমি আমার রবের কাছে কি জবাব দেব? ওরা অনেক কোরআন শিখেছে, এবার বেঁচে থাকুক। নারায়ে তাকবীর। বাকিরা উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার। সবাই উঠল আনসারী সাহেবের সাথে। কেবল গেল না ৪ আধমরা যুবক ও ৩ পাগল কিশোর। মুরসালিন ভাইয়ের সাথে টুকরো টুকরো হয়ে যাবে, তবুও ভাইকে না নিয়ে ফিরে যাবে না। আনসারী সাহেব চোখ মুছে চলে গেলেন। তার সেদিন রাতে সরলতার ওপর ধিক্কার দেওয়াই যায়। তার মালগাড়ি আটক হলো এমপির কাছে ৪ মাথার মোড়ের অদূরে। সকাল সকাল পুলিশ এসে তাকে এমপির ডেরায় থেকে দেশদ্রোহী হিসাবে সকাল সকাল পুলিশ এসে তাকে এমপির ডেরা থেকে দেশদ্রোহী হিসাবে ও তার সাথে আসা জওয়ানদেরকে লাল কমরা ইয়াবা বড়ি পাচারকারী হিসেবে ধরে নিয়ে গেল। মালগাড়ি থেকে বাচ্চাগুলোকে নামিয়ে নতুন নরক এমপির বাড়ির বেসমেন্টে জায়গা দেওয়া হলো। মালগাড়িটা থানার হেফাজতে গেল স্মাগলিং ভেহিকলস হিসেবে। সেদিন রাতের গল্প শেষ। পরদিন রাতে এমপি সাহেবের মন মতো ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। রোজ পরিকল্পনা একমতো কাজ দেয় না। এ এক সমস্যা বটে।
আগের রাতে যেভাবে চমৎকারভাবে কতগুলো জঙ্গি উনি শিকার করেছেন, পরদিন রাতে সেই রকম নিখুঁতভাবে তার লোক জয় আমিরকে আজরাইলের হাতে তুলে দিতে পারেনি। জারজটা এখন হাসপাতালে পড়ে আছে। সমস্যা হলো ছোকরারা ঘিরে আছে কেবিন, নয়তো ওখানে গিয়ে শেষ আশাটুকু রোধ করে আসলে নিশ্চিন্ত হতে পারতেন তিনি। এখন জয়ের মরাবাসা গলার কাটার মতো বিঁধে আছে গলায়। এমপি সাহেব তাই খুব খুশি হতে চেয়েও পারছেন না। সমস্যাটা হলো কবির যখন কলে রিমিকে বলেছে, বড় ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি, জয় ভাইয়ের গুলি লাগছে, কবিরের ভেজা কণ্ঠ ও খবরখানা রিমির তরল মনকে ছলকে দিল। সে ভুলে গেল সে বসে আছে হামজার চোখের সামনে। তারপরও তার মুখ দিয়ে বেরিয়ে এলো, জয়ের। ব্যাস, সো মেরে ফোনটা কেড়ে নিল হাতের সেন্সর ক্লিপ খুলে উঠে বসে পড়ল হামজা। কি হয়েছে রে কবির? জয় কই? কই ও? কি বলছিলি তুই? বল বল। ওপাশে কবিরের দম আটকে গেল। হামজা গর্জে উঠল, বল হারামজাদা, নয়তো একদম সামনে পেলে জিহ্বাটা এক টান মেরে ছিঁড়ে আনবো। কথাটা সত্য। হামজা সত্যিই তাই করবে। থরথর করে কাপা গলায়, জয় ভাইরে কারা জানি গুলি করছে ভাই, কিছু হয় নাই তেমন। চুপ, খানকির বাচ্চা। কবির থরথরিয়ে উঠল, একদম সত্যিটা বল, যেন ধর আমি এখানে বসে লাইভ দেখতেছি। তোর কি মনে হয় হামজা পুঁটি মাছের জান নিয়ে দুনিয়াতে এসেছিল? একটু হাওয়া দিলে মরমর করে ওঠা সনের ঘরের মতো ভেতরে আমার কলিজার। কবিরের কিন্তু একটুও ভয় লাগলো না। হামজার এই কথা শুনে যে কেউ ভাববে এত বড় শক্ত কথা। কবির জানে হামজার কলিজা এখন ইতিমধ্যে গুড়িয়ে পড়া সনের ঘরের মতো অবস্থা। জয় যেন সেই ঘরের খুঁটি। কবির কেঁদে ফেলল, ভাই, জয় ভাইয়ের রক্ত লাগবে। রক্ত নাই কোথাও, কোনো হানে পায় নাই, আর্জেন্ট রক্ত দরকার। হামজা কল কাটার আগে শুধু বলল, যদি আমাকে দেরিতে জানানোর কারণে জয়ের অসুস্থতার এক ফোঁটাও বাড়ে রে কবির, তোর বংশ আমি দুনিয়া থেকে মুছে তুলবো, বলে দিলাম। আর কেউ জন্মাবে না সেখানে, যারা জন্মেছিল থাকবে না, বাস্টার্ড। ততক্ষণে সে ক্যানোলা টান মেরে খুলে ফেলায় হাতের পিঠে এক পাজার রক্ত, হাতের শিরা ফুলে টসটসে হয়ে উঠেছে। রিমি জাপটে ধরল, শুনুন আমার কথা। এই, জীবনে আমার হাতে মার খাওনি রিমি না? আজ প্রথম দিন হতে পারে। আমার ফতুয়া পাঞ্জাবি আর অ্যানি আউটফিট কিছু এনেছো? রিমি ছলছল চোখে হামজার বুকের সামনে পথ আগলে কাছে এসে দাঁড়ায়। মারুন, তাই মারুন, তবু এই শরীরে ছুটতে ছুটতে যেতে পারবেন না। আমরাও যাব, কাল সকালে রওনা দেব। আপনার ইনজেকশন চলছে। আমি থেরাপি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। অন্তত আর একটা সপ্তাহ থাকতে হবে এখানে। আপনি বুঝতে পারছেন না? উত্তরে হামজা বলছে, এক সপ্তাহ? ওইদিকে আমার দাফন হয়ে যাবে। তুমি কি মনে করো আমি আমার এই এক দেহের মধ্যে বেঁচে আছি? আমার কোশিকাগুলো দিনাজপুরে পড়ে আছে রিমি। হামজার ইশারায় এগিয়ে এসে দুটো ছেলে হামজাকে শার্ট পরিয়ে দিল। হামজা রিমিকে থুতনি ধরে চুষে একখানা শক্ত চুমু খেলো ঠোঁটে। এরপর আচমকা তার মনে হলো সে যেন হাজার বছর দাঁড়িয়ে। মেরুদণ্ড অবশ তার। ধূপ করে কোমর ভেঙে পড়ে বসে পড়ল বেডের ওপর। নিচু হয়ে হেসে মাথা তুলে বলল, আমার কি হয়েছে রিমি? ডাক্তার কিছু বলেছে তোমায়? আমায় তো বলবে না শালারা, কি হয়ে গেছে আমার? রিমির সবচেয়ে প্রচলিত ভাষা কান্না, বিশেষ করে এই পুরুষটির সম্মুখে। কয়েকটা টিস্যু ছিঁড়ে হাতে চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায় হামজা। পিছু নেয় রিমি। তুলে গিয়ে হামজার আরেক বাহু চেপে ধরল। কোয়েল সবার আগে হাঁটছে। হামজার বোন ও স্ত্রী কাঁধের উপর বিশাল শরীরের প্রায় সম্পূর্ণটুকু ভার ছেড়ে দিল। উপায় নেই, তার শরীরে স্নায়ু অকার্যকর লাগছে। পেছনে হামজার ছেলেরা, দুজন ওয়ার্ড বয়। তারা হুইল চেয়ার এনেছে। হামজা বসল না। ওটা অসম্মানজনক। তার আগে হামজা মরে যাবে, তবুও পঙ্গুত্ব বহন করা তার পক্ষে সম্ভব নয়। সে মেরুদণ্ড ভেঙে বসে থাকবে পঙ্গুর মতো, আর আরেকজন মেরুদণ্ড সোজা করে তাকে নিজ শক্তিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। এর আগে হামজা মরে যাবে, তবু এই ধরনের সেবা গ্রহণ করা সম্ভব না তার দ্বারা। একজন প্রাইভেট ডাক্তার তার সাথে চলল ভ্রাম্যমাণ অবস্থা পর্যবেক্ষণের জন্য। নিজস্ব গাড়ির অবস্থা বেহাল। ভাড়া গাড়িতে রিমি কাঁধ ও বুকের মাঝ বরাবর মাথা রেখে চোখ বুজে পড়ে রইল হামজা। রিমি কিন্তু টের পাচ্ছে হামজার বুকে ধুকপুকানি। সে অবাক হয়, সাথে ঈর্ষান্বিত। জয়ের জন্য এই লোকের বুকে এত তোলপাড় চলবে কেন? বাহিরে থেকে মুখটা দেখলে মনে হবে দুনিয়ার সকল নিষ্ঠুরতা ওইখানে আশ্রয় পেয়ে খুব আরামে আছে। কিন্তু অসুস্থ হামজার বুকে ধুকপুকানি রিমিকে অবধি কাঁপিয়ে তুলল। এখন কি রিমির বলা উচিত লোকটার নিজের শরীরের অবস্থা কি? যে অবস্থা রিমির ঘেন্নায় ভাঙন ধরিয়ে দেবার জোগাড় করেছে।
আজ দুপুরের পর ডাক্তার আলাদাভাবে রিমিকে ডেকে নিয়ে বলেন, হামজার মেরুদণ্ডে ভয়ানক আঘাত পেয়েছে সেই দিন, অর্থাৎ স্পাইনাল কর্ড, যা সরাসরি প্রধান স্নায়ুর সাথে যুক্ত, এবং আঘাতের ফলে মেরুদণ্ডের ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে ধীরে ধীরে মেরুদণ্ডের কোষগুলো মরে যাবে, ইনফ্লোমেশন তৈরি হবে। ইনফ্লেমেশনের ভয়াবহতা হলো, প্রথম দিকে সাধারণ মনে হয়, ধীরে ধীরে অ্যানিলি হিউম্যান হিজ টু বিকাম সেন্সিয়ারলি ডেড। প্রথমবার চেতনা ফিরে পাওয়ার পর থেকে হামজার পিঠে অনুভূতি টের পাচ্ছিল না, ও মেরুদণ্ডের আশেপাশে দৈহিক অংশ অবশ অনুভূতি হচ্ছিল। এটা কয়েকদিনের ব্যবধানে পার্মানেন্ট প্যারালাইজেশনের রূপ নিতে পারে। হামজার কন্ডিশন সেই দিকে এগোচ্ছে। তারপরও সে সবসময় ভীষণ মানসিক চাপে থাকে, চিকিৎসা নিতেও খুব অনাগ্রহী। এই অসময়ে চিকিৎসা ছেড়ে যাওয়াটা তার জন্য অপূরণীয় ক্ষতিকর হতে পারে। শেষে ডাক্তার ব্যক্তিগতভাবে বড় আফসোসের সঙ্গে মাথা নেড়ে বললেন, মেরুদণ্ড মানুষের দ্বিতীয় প্রধান স্নায়ুতন্ত্র। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল, স্নায়োলজিক্যাল প্রবলেম আর প্যারালাইজেশনের স্থায়ীভাবে ভুগতে হতে পারে প্যারালাইজেশনে স্থায়ীভাবে ভুগতে হতে পারে। খুব তাড়াতাড়ি বড় একটা সার্জারি অথবা থেরাপির ডোজ শুরু না করলে পরের চেয়েও আর কিছু করার থাকবে না। কিন্তু হামজা যেন পারলে যখন তখন পালাবে হাসপাতাল ছেড়ে। সে জানে তার অনুপস্থিতিতে সব ভেসে যাচ্ছে ওদিকে। অথচ সে বুঝলো না, ধ্বংস ও মৃত্যু অনিবার্য সত্য। এ দুটো থেকে পালিয়ে উল্টো পথে ভাগার পথে এ দুটোর সঙ্গে সাক্ষাৎ ঘটে যায়। এটা প্রকৃতি। জয়ের নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো সন্ধ্যার দিকে। চোখ খুলল না, তবে ডাক্তার বললেন সে ঘুমন্ত, চেতনা আসছে। হামজার পৌঁছাতে মাঝরাত হবে কমপক্ষে। কবিরের যে আরো একখানা গুরুদায়িত্ব আছে। সে বেরিয়ে গেল ঘোড়াহাটের উদ্দেশ্যে। আমের নিবাসে ঢুকতে গিয়ে গা ছমছম করে উঠল। তখন বেশ রাত অনেক হয়ে গেছে। পা দুটো কেউ পেছন থেকে টানছে যেন ফিরে যাবার তরে। জয়ের পাঠানো দুজনকে কোথাও দেখল না। তাহলে কি অন্ধকারে আরমিন এত দীর্ঘ সময় পার করেছে? আতকে উঠে জোরে ধাক্কা ও লাথি মারতে লাগলো সদর দরজায়। অনেকক্ষণ পর ক্ষীণ স্বর ভেসে এলো, কে? জয় আমির? কবির হাসে, ভাবি, আমি আমি কবির। একটু বিশ্বাস করে দরজা খোলেন তো, আমি আইছি। 10 মিনিট পেরিয়ে গেলেও দরজা খুলল না। কবির ধাক্কায় আবার। ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শালকাঠের দরজার লোহার বিশাল হরকুটা খুলতে আরমিনের শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হলো। হুড়মুড় করে পড়ে যাচ্ছিল মেঝেতে। কবির জাপটে ধরল। পরক্ষণে দ্রুত ছেড়ে দিয়ে ক্ষমা চাইবার মতো করে মাথা নত করল। টর্চের আলোয় অন্তুকে দেখে বুক কেঁপে উঠল কবিরের। মনে হচ্ছে যেন কোনো দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত রাজবন্দিনী। মেঝের ওপরে থোকা থোকা বমি শুকিয়ে লেপ্টে আছে। দু এক ফোঁটা রক্তও ভেসে উঠেছে তাতে। কবিরের গা কেঁপে উঠল ভেতরে নির্জন ও অন্ধকারাচ্ছন্ন দেখে। কিভাবে সম্ভব একলা দিনরাত কাটানো এই মৃত্যুপুরীতে? ওরা আইছিল, দরজা খোলেন নাই? অন্তু জবাব দিতে পারল না, কিন্তু বোঝা গেল সে খোলেনি। দরজা খোলাটা অন্তুর জীবনে সুখকর ঘটনা নয়। এছাড়াও এই নির্জন শিকারি বাড়ি, অপরিচিত নোংরা চরিত্রের পুরুষ ও অন্তুর সচেতন নারী চিন্তা, ওরা বোধহয় ডেকে ডেকে গলা ব্যথা করে ফিরে গেছেন। হঠাৎই কবিরের কি হলো কে জানে। সে একটু ভাবনায় পড়ল। অন্তুকে পর্যবেক্ষণ করে নজরে দেখতে দেখতে বুক নিংড়ে আসা এক চিলিতে ছলকানো হাসি তার মুখে ফুটে উঠল। তার আন্দাজ, না না, আন্দাজ নয়, সে নিশ্চিত যেন। সে সদরঘরের বিভিন্ন কোণে 10টা 12টা মোমবাতি জ্বালালো। দ্বিধা লজ্জা ভয়ে কাপা হাতে খাবার তুলে অন্তরের সামনে তুলে বলল, আমারে ক্ষমা করতে পারেন আপা? অন্তু নিভু নিভু চোখে চায়। কবির বুঝি কেঁদে ফেলবে। সে আবার বলে, আমার বোন নাই। আমার মতন পাপীরা আপনাগোরে মতো মেয়ে লোকের মর্যাদা কি বুঝবো? শিখি নাই তো কোনোদিন। আজ মাফ করবেন? অন্তু হাসে, আমি কারো কোনো অপরাধ রাখিনি ভাই। এভাবে বলবেন না। মাফ করার মালিক আমার খোদা তালা। আমি এক নগণ্য বন্দী। আমি শুনছি, যার সাথে অন্যায় হয় ওই মাপ না করলে খুদাও মাপ করে না। আজ আপনি আমার হাতে একটু খাবার খাইলে আমি ধরে নেব আপনি আমারে মাপ করছেন। অন্তু খাবার নিল। দু একবার। আবার বমি আসছিল। কবির নিজে হাতে পানি পান করায় অন্তুকে। তাকে ফিরতে হবে। অন্তু এ বাড়িতে সিঁড়ি পেরিয়ে উপরে উঠবে না। সেই শক্তি নেই তার শরীরে। কবিরেরও সাহস নেই তাকে পটোয়ারি বাড়িতে নিয়ে আসার। ওদিকে মরণ। সে বেরিয়ে যাবার আগে অদ্ভুতভাবে হেসে জানায়,
আপনার দুশ্মন কইলাম হাসপাতালে ভাবি, তাই আমি আইছি। অন্তুর চোখের পাতা কাঁপল। গুলি লাগছে কাল শেষ রাতে। আমি যাই। সে না আইলে দরজা খুললেন না। এমপির লোক আপনারে খুঁজতেছে। আমি আবার আসব। অন্তুর শরীরে কাঁপুনি উঠল। এটা হতে পারে না। জয় আমির এভাবে মরতে পারে না। এটা সময় নয়। অন্তুর থুতনি ভেঙে এলো, থরথর করে কাঁপল। আচ্ছা, বড় ঘরে এবার কি অবস্থা? কেমন আছে ওরা? আছে তো? জয় আমির কি করেছে ওদের সঙ্গে? অন্তুর মনে হলো সে এখানেই মরে যাবে। বাকি থাকা দায়ভার ও জীবনের পিছুটান তাকে বাঁধাতে পারবে না। এত কঠিন হতে নেই জীবন। হামজা পৌঁছালো শেষ রাতে। কেবিনে ঢুকে হুড়মুড় করে ঝুঁকে পড়ল জয়ের বুকের ওপর। জয় শুয়ে আছে। বাহুতে ব্যান্ডেজ, উরুতে ব্যান্ডেজ, শরীরের ওপর পাতলা চাদর। অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল চেহারার দিকে। এই মুখটা তার জয়ের। জয় তার ভাই কম সন্তান। সে জয়ের বাপ, পয়দাকর্তা। কতদিন পর জয়কে দেখে তার মনে হলো সে বুঝি কতকাল এই মুখখানায় নিজের নাম শোনে না, হাসির ঝংকার শোনে না। জয়, ও জয়, টাকা, টাকা, টাকা জয়। আমার কিন্তু রাগ হচ্ছে। জয় রে। জয়ের মুখে হাত নেড়ে দেয়, মাথায় পরম স্নেহে হাত বুলায়। রিমির অবাক লাগে। জয়ের সামনে যে হামজাকে দেখা যায় ওই হামজা আরেকজন। তার হাত দুটো থরথর করে কাঁপছে। মস্তিষ্কের নির্দেশ যেন হাতের পেশিতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হামজার সাথে কি হচ্ছে? জয়ের সুস্থ হতে হবে। এই দুই ভাইয়ের একবার খুব শীঘ্রই বিদেশ চলে যাওয়া জরুরি। চারদিকের অবস্থা ভালো না। এই সুযোগে দুজনে একচোটে জম্পেশ চিকিৎসা সেরে নেওয়া যাবে। ডাক্তার ঢুকতেই থাবা মেরে ধরল। রক্ত নিন। খবরদার যেন উচ্চারণ করবেন না আমি অসুস্থ। এই অবস্থায় রক্ত দিতে পারা যাবে না। আমার রক্ত ও নেগেটিভ। নার্স, নার্স কই? ডাকেন। তখনও শরীরের বিভিন্ন স্থানে দগদগে ঘা, ব্লাড প্রেশার ও হাইব্রিড হাই। কিন্তু হামজার কথার খেলাপি করতে নেই। ডাইরেক্ট ব্লাড ট্রান্সফারেশন ব্যবস্থা করে ফেলা হলো। বারবার একজন আরেকজনের রক্ত ভাগাভাগি করতে করতে এখন দুজনের রক্ত গুলে গেছে। কতবার এরকম রক্ত দেওয়া দেওয়ি হয়েছে হিসাব নেই। হামজা কি করে নিজের রক্তকে অস্বীকার করতে পারে? জয় এখন তার রক্ত। সেই জয়ের পরিবার, বংশ পরিচয়, আত্মীয়, মা বাপ ভাই অভিভাবক সব। আর কারো স্থান নেই এখানে। রক্ত দেওয়ার পর জয় অবজারভেশনে রইল। দু একদিনের মাঝে তার শরীর ঠিক হয়ে উঠবে। তার শরীরে এসব মশার কামড় মারা ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে আজ। এসবে কাবু হবার মতো ক্যাপাসিটি শরীর বহুকাল আগেই হারিয়ে ফেলেছে। হামজাও বাকি রাতসহ গোটা দিনটা হাসপাতালে আরেকটা চিকিৎসার অধীনে রইল। এই অবস্থায় রক্ত দেওয়ার ফলে তার শরীর আরো ভেঙে এলো। দুজন পাশাপাশি বেডে পড়ে রইল। কবির খুশির সংবাদখানা কাকে দেবে করে উত্তেজনা সামলাতে পারছিল না। কিন্তু সে অন্তত জয়কে দিল না। একজনকে দেবার সাথে সাথে হাসপাতালে ভেঙে দিনাজপুরে এসেছে। এই খবর শুনলে জয় এই মুহূর্তে দুনিয়াদারি ভুলে ছুটতে চাইবে ঘোড়াহাট। উন্মাদ হয়ে যাবে। কিন্তু কবিরের ভেতরে চেপে রাখা কঠিন। রিমি, তুলি ও কোয়েল জয় হামজার বেডের মাঝখানে বসা। হামজা জয় দুজনেই ঘুমাচ্ছে। রাত শেষ হবার পথে। ফজরের আজান হবে। চারিদিকে নিশ্চল নীরবতা। কবির রিমির কানের কাছে এসে ফিসফিস করে বলল, বড় ভাবি, জয় ভাই বাপ হইলে কেমন হবে কন তো? রিমি বিস্ময়ে তাকায়। চোখ দুটো চিকচিক করে উঠল। চোখে জিজ্ঞেস করে, হবে নাকি? কবির ইঙ্গিতে যে ব্যাপারটা বোঝাতে পেরে খুব গর্বিত বোধ করে নিজের ওপর। রিমির কি কান্না পাচ্ছে? একবার আরমিনকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে। খুব। হামজা পরদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে আরেকটু রেস্ট করে রাতের ওষুধ খেয়ে কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে বড় ঘরে গেল। অনেকগুলো লাশ বিছিয়ে রেখে গেছে। শুধু একটা পতঙ্গের জান এখনো সামান্য ফরফর করছে। পতঙ্গটার নাম মুরসালিন। এটা বিরক্তিকর। সে মুরসালিনের আধমরা দেহটাকে গলা চেপে ধরে বসিয়ে বলল, তুমি আমার খুব বড় ক্ষতি করেছো মুরসালিন। তোমরা নীতির কথা বলে বেড়াও, আমার মতো পাপীর ক্ষতি করো। তোমাদের নীতি কি বলে? পাপীর ক্ষতি করা নীতিবিরুদ্ধ নয়? দুটো ছেলে বড় চাপাতি খানা ও শান এনে রাখলো হামজার কাছে। হামজা হাতের পেশি অবশ প্রায়। ওরাই শানে চাপাতি ঘেঁষতে লাগলো। ধাতব শব্দ উঠল অবরুদ্ধ ঘরখানায়। আর তিনজন গিয়ে পাশের ঘর থেকে কুকুরের খেয়ে অবশিষ্ট রাখা হাড্ডিসার দেহ কঙ্কালগুলো এনে ফেললো মেঝের ওপর। আজ আবার চুল্লি চলবে বড় ঘরে। ভালো আয়োজন হবে আজ। হামজা চা পাতি এক হাতে তুলে ধরল।
একটু জোর ও জেদ বেশি দিতে হলো শরীরের ওপর। মুরসালিনকে বলল, আমি আগে আলাদাভাবে তুমি জীবিত থাকতে তোমার হাত দুখানা চাই, বুঝলে? তোমার এই হাত দুখানা আমার বিরুদ্ধে খুব আপত্তিকর কথাবার্তা লিখেছে, আমার পালক বাপকে মেরেছে, আরো অনেক কিছু। এক কোপে মুরসালিনের ডান হাতখানা কেটে ফেলল হামজা। চামড়ার সাথে ঝুলছিল হাতখানা। হামজা টান মেরে ছিঁড়ে নিল। মুরসালিনের চিৎকার বড় শ্রুতিমধুর লাগছে। এটা শুনবে বলে সে মুখে কিছু গুজে দেয়নি। মুরসালিনের চোখে তখনও অভয়, একটুও আকুতি নেই। সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতখানার দিকে তাকিয়ে হাসল। এই হাত দুটো শেষবার তার মায়ের কাছে চিঠি লিখেছে। ওই হাত দুটো ধরে মা কতবার বলেছে, শোন মুরসালিন, ভার্সিটিতে পড়তে দিচ্ছি বলে জাহিল হবি, তা কিন্তু না। একদম ত্যায্য করব। তোর এই হাত যেন কারো কষ্টের কারণ না হয়। তোর হাতেখানা যেন কখনো মিথ্যা ও মজলুমের বিপক্ষে না লেখে। আল্লাহ পাক হাসরের দিন অঙ্গের হিসাব চাইবেন। অঙ্গরা নিজেরা নিজেদের কৃতকর্মে সাক্ষী দেবে। বলতে বলতে মরিয়ম কেঁদে ফেলতেন। মুরসালিন হেসে জড়িয়ে ধরত আম্মাকে ওই হাতখানা দিয়ে। আজ এই অবস্থায় তিনি দেখলে নিশ্চয়ই মুরসালিনের বুকে জায়গা নিতেন, কিন্তু মুরসালিনের হাতখানা নেই ওনাকে জড়িয়ে নেওয়ার জন্য। মুরসালিন তাই হাসল। তার খুব পিপাসা পাচ্ছে। এক গ্লাস ঠান্ডা পানির জন্য বুক চিরে আসার মতো অনুভূতি হলো। সে অবাক হলো। মৃত্যুর পূর্ববর্তী প্রভাব তাকেও ঘিরে ধরতে সক্ষম হয়েছে। মৃত্যুর তো আসলে অনেক শক্তি। মানুষ কেবল সান্ত্বনা পেতে বলে, মৃত্যুকে আমি ডরি না। মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যুর মুহূর্তের চেয়েও কঠিন বুঝি। বাম হাতখানাও কেটে নিল হামজা। মুরসালিনকে দেখতে অদ্ভুত লাগলো। জীর্ণ হয়ে আসা লম্বা শরীরে লম্বা লম্বা সাহসী হাত দুখানা নেই আর। টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছিল মেঝেতে। হামজার একটা সেলের ওপর ভর দিয়ে অনেকটা সময় নিয়ে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে 4 বারের মতো মেরুদণ্ড মুড়ে এলো। ঝুঁকে পড়ল অর্ধাঙ্গ রোগীর মতো। পিস্তলখানা বুক বরাবর তাক করল মুরসালিনের। কোনো শেষ ইচ্ছা আছে তোমার মুরসালিন? আছে, বলো। মুরসালিন পাঠ করে, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ওয়া। ভোঁতা 4টা আওয়াজ উঠল। পরপর 4টে গুলি মুরসালিনের বুকের প্রায় এক জায়গায় ফুরে পেছনের দেওয়ালে গেঁথে রইল। একটা গুলি বিঁধে রইল মুরসালিনের বিদ্রোহী বুকের হৃদযন্ত্রের পেশিতে। চুল্লিতে কয়লা ও কোক অল্প ঢালা হলো। অনেকগুলো তাজা দেহ আছে আজ। কোক অত না হলেও চুল্লি জ্বলল। মুরসালিনের শরীরখানা গলে লাল টকটকে লাভা হয়ে উঠল। তার বিদ্রোহী বিপ্লবের পিপাসা, টকবগে রক্তের স্ফুলিঙ্গ, এক অসহায় মায়ের শেষ প্রতীক্ষা এক মেটাল মেনটেনিং চুল্লিতে কিছু সময়ের কারবারে গলে গেল। ফুরিয়ে গেল মুরসালিনও। মুরসালিনের মায়ের অপেক্ষা যদিও ফুরায়নি। তিনি যে আনসারি মোল্লার কাছে কথা নিয়েছিলেন মুরসালিনকে নিয়ে আসবেন। হামজার কাজ ফুরলো বড় ঘরে। তাকে এখন একবার ঘোড়াহাটে যেতে হবে। আমি যখন ভয়েস দিই, আমি এর আগে না এই উপন্যাসটা পড়ে শেষ করি নাই। আমি তোমাদের সাথে একসাথেই শেষ করছি। ওইজন্য আমি ভিডিওতে কোনো সময় আবেগঘন মুহূর্ত আসলে আমি সাথে সাথেই হয়তো আমার কান্নায় কণ্ঠ জড়ায় আসে। আমার কথা বলতে সমস্যা হয়। মনে হয় যেন কণ্ঠ একদম জড়ায় আসছে। এগুলো তোমরা স্কিপ করো। মানে আগে থেকে একবার পড়ে রাখলে অবগত থাকা যায় যে এরপরে কি হবে। কিন্তু একসাথে তোমাদের সাথে পড়লে কি হয়, যত আবেগ অনুভূতি সবকিছু একদম রিয়েল থাকে। এমনও হইছে যে আমি পড়তে পড়তে কান্না করে ফেলছি, আমি আর পড়তে পারছি না। আমি চোখ মুছে পানি খেয়ে আবারও ওই ওই জায়গা থেকে রেকর্ড করে তোমাদের জন্য চালু করছি। এইগুলা যদি তোমরা ফেস করো, তাহলে তোমরা এগুলা একটুখানি বুঝে নিও, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব শীঘ্রই হয়তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমার 30কে সাবস্ক্রাইব পূর্ণ হলে, ততদিনে যদি আমি বেঁচে থাকি, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আমার জন্য দোয়া করো এবং এটাও দোয়া করো যেন খুব দ্রুত 30,000 সাবস্ক্রাইবটা পূর্ণ হয়ে যায়। তোমাদের সাথে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড। একদিন লাইভে আসবো, সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমরা যদি তোমাদের জীবনের কোনো গল্প কিংবা কোনো অংশ সুন্দর করে লিখতে চাও, আমার কমিউনিটিতে তোমরা তোমাদের হয়ে লিখতে পারো। সেটা আমার চ্যানেল থেকে পাবলিশড হবে। তাই এক্ষুনি দেরি না করে লেখা শুরু করে দাও তোমাদের মতামত।